ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। দেখে নিই আজকের দিনের খবরগুলো, যে খবরগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। শুরুতেই দর্শক জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। পাইলটের ভুলেই ইউএস বাংলার বিমান দুর্ঘটনা, নেপালের প্রতিবেদন। দায় এড়াতে পারে না নেপাল, বলছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। শপথ নিতে চান গণফোরামের নির্বাচিত দুই এমপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঐক্যফ্রন্টের না যাওয়া নেতিবাচক, বললেন ওবায়দুল কাদের। এবং চট্টগ্রামে দুদক চেয়ারম্যানের অভিযানেও টনক নড়েনি সরকারি স্কুলে। পরের দিনই বিভিন্ন বিদ্যালয়ে দেরিতে উপস্থিত অধিকাংশ শিক্ষক। পাইলটের ভুলের কারণেই কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা ঘটে বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে নেপালের তদন্ত কমিশন। তবে এর সঙ্গে একমত নয় বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তারা বলছে দুর্ঘটনার দায় নেপালের বিমানবন্দর কর্তৃপক্ষ এড়াতে পারে না। প্রতিবেদনে কৌশলে কন্ট্রোল টাওয়ারের দায় এড়িয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য তাদের। কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা নিয়ে নেপাল সরকারের গঠন করা তদন্ত কমিশন 43 পৃষ্ঠার এই চূড়ান্ত প্রতিবেদন দেয়। অল্প এক্সপেরিয়েন্স আলাদেরকে পাঠানো হয়, সেটাই হয়েছে। তো এই সবগুলো কোনো ফ্যাক্টর না। সেই তথ্যের আড়ালে এটিসি কন্ট্রোল সম্পর্কে কিছু তথ্য ছিল না, প্রেজেন্ট নাই, সেগুলো সম্পর্কে আমরা তুলে ধরেছি। এগুলো ওই রিপোর্টের মধ্যে আসতে হবে এবং এগুলো থাকবে। শপথ নেবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য। তাদের শপথ নেয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ডিবিসি নিউজের কাছে শপথ নেয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তারা। 30 ডিসেম্বরের নির্বাচনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের 7 প্রার্থী বিজয়ী হন। তাদের মধ্যে মৌলভীবাজার 2 আসনে সুলতান মোহাম্মদ মনসুর এবং সিলেট 2 আসনে মোকাব্বির খান গণফোরামের প্রার্থী ছিলেন। বাকিরা বিএনপির প্রার্থী। জাতীয় ঐক্যফ্রন্টের বড় শরিক বিএনপি শপথ না নেয়ার সিদ্ধান্ত নিলেও গণফোরাম থেকে নির্বাচিত 2 জনের শপথ নেয়ার বিষয়ে চলছে জল্পনা কল্পনা। এ নিয়ে কথা বলছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা। সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন, সব সিদ্ধান্ত অনুযায়ী হবে। এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি। নির্বাচিত হয়ে সংসদে যোগ না দেওয়া এটা জনগণকে অসম্মান করা। শপথ নেবেন এমনটাই তো খবর বেরিয়েছে। তবে ডিবিসি নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য। মানুষ প্রতিকূল অবস্থার মধ্যে আমাকে নির্বাচিত করেছে, কাজে জনগণের পক্ষে ভূমিকা রাখাই হচ্ছে কাজ। সেই ক্ষেত্রে আমি জনগণের পক্ষে ভূমিকা রাখতে ইতিবাচক ভূমিকা পালন করব। শপথের ব্যাপারে তো আমাদের দলীয় প্রধান ওপেনলি বলেছেন যে আমাদের যাওয়ার ব্যাপারে ওনার ব্যক্তিগত মতামত হলো ইতিবাচক। অবশ্যই এটা বলতে পারেন ইতিবাচক, চিন্তা ভাবনাটা ইতিবাচক, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়ে নাই। সংবিধান অনুসারে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তারিখ হতে 90 দিনের মধ্যে কোনো নির্বাচিত সদস্য শপথ গ্রহণ না করলে তার আসন শূন্য হয়ে যাবে। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট ও বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75 পলিটিক্যাল পার্টিজ ইনক্লুডিং ঐক্যফ্রন্ট, বিএনপি সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। তো এটা তারা কেন আসবেন না সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা যেভাবে রিয়াক্ট করেছেন, রেসপন্ড করেছেন, এটা গণতন্ত্র সম্মত নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। সে একই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য ছাড়া মামলা করা এবং মামলা নেয়া কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।
দুদকের মামলায় একজন আসামির পরিবর্তে অপর একজন নিরাপরাধ ব্যক্তিকে কারাগারে আটক রাখার সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। রুলে পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 2008 সালের 12 মার্চ পুলিশ সদর দপ্তর থেকে মামলা করা ও মামলা নেয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য থাকতে হবে বলে পরিপত্র জারি করা হয়েছিল। সেই নিয়ম ঠিকমতো মানা হচ্ছে না, এমন অভিযোগে হাইকোর্টে রিট করেন কয়েকজন আইনজীবী। জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়ে কথা বলতে চাই। আজকের সংবাদ সম্প্রসারণের শেষ খবরটি নিয়ে বিশেষ করে শুরু করতে চাই। আপনাদের মন্তব্য পর্যালোচনা তো জানতেই চাই। আসলে আমি যেটি নিয়ে কথা বলতে চাই যে 3 বছর ধরে নিরপরাধ একজন ব্যক্তি দুদকের মামলায় জেল খাটলেন, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আমি একটু আপনাদের অনুমতি নিয়ে সংযুক্ত করে নিতে চাই দুদকের আইনজীবী খুরশিদ আলম খানকে। একটু জেনে নিই, তারপরে আপনাদের পর্যালোচনা, এবং আপনারাও যে কোনো প্রশ্ন নিশ্চয়ই করবেন। জনাব খুরশিদ আলম খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্বাগত আপনাকে সংবাদ সম্প্রসারণে। আসলে প্রথমে একটু স্পষ্ট হতে চাই যে একটি দুদকের মামলায় ভুল আসামিকে, সালেক নামের একজন আসামির পরিবর্তে জাহালম নামের একজন আসামিকে, মানে একজন ব্যক্তিকে, নিরাপরাধ ব্যক্তিকে 3 বছর ধরে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে। এরকম ভুল কেমন করে হয়? 18 কোটি টাকা জালিয়াতির ঘটনায় যেখানে সালেক অভিযুক্ত ছিল, সেখানে একটা পাটকল শ্রমিক যার একটা আসলে জীর্ণশীর্ণ টিনের ঘর ছাড়া কিছুই নেই, কেমন করে এমন ভুল হয়? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই রুলটি জারি হয়েছে আমাদের অ্যাডভোকেট একজন অমিত, সে একটি কাগজ দেখেছে প্রথম আলো, তার সূত্র ধরে রুলটি জারি হয়েছে। আমরা বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করেছি, রুলের কপি আমরা পাইনি। তবে আমি দুদক থেকে জানতে পেরেছি কাগজপত্র যেটা দেখেছে তাতে আমার মনে হয় না দুদকের তেমন কোনো বড় ভুল হয়েছে। যেহেতু আমি আদালতের আদেশটা এখনো পাইনি, আদালত কি টার্মসে রুলটা দিয়েছে, সেই টার্মসটার কি, টার্মস অফ রেফারেন্সটার কি রুলের, সেটা আসলে আমরা হয়তো কালকে সকালে পাবো, তাইলে বলতে পারবো। কিন্তু আমি যতটুকু পরবর্তীতে রুল হওয়ার পরে খবর নিয়েছি কমিশন অফিস থেকে, সেটা হলো একটা তদন্তকারী কর্মকর্তা, এবং আদালতে তদন্তকারী কর্মকর্তার আবেদনে ফার্দার ইনভেস্টিগেশন হয়েছে এবং ফার্দার ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছে, এবং ওনার বিরুদ্ধে ফার্দার ইনভেস্টিগেশনের ফাইনাল রিপোর্ট দিয়েছে এবং দুদক সেটা স্যাংশন দিয়েছে। এখন আদালত কি জানতে চেয়েছে সেটা আমরা রুলের কপিটা পেলে জানতে পারবো। জি, এটি মানবাধিকার কমিশনের তদন্তেও এসেছে যে তিনি নিরপরাধ, জাহালম নামের যে ব্যক্তি তিনি নিরপরাধ, আসলে সালেকের বদলে তার নামটি চলে এসেছে এবং তিনি দায়ী হয়েছেন। এখানে একটু সবচেয়ে বড় ব্যাপার হলো ব্যাংক কর্মকর্তা একটা সাক্ষী দিয়েছে, এবং সেই ব্যাংক কর্মকর্তা ওপেন কোর্টের ডকে এই আপনি যার কথা বলছেন তাকে আইডেন্টিফাই করেছে। এখন আসলে পুরো ব্যাপারটা কি, কালকে রুলের টার্মস অফ রুলটা যদি পাই, আমাদের সমস্ত কাগজপত্র আমরা মোটামুটি রেডি আছি সুমোটি রুলের জবাব দেওয়ার জন্য। এখন রুলের কপি না পাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না, কিন্তু ব্যাংক অফিসার আইডেন্টিফাই করেছে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাক্ষীদের ডকে। জি, এখন ধরেন আপনারা বুঝতে পারলেন যে এটি ভুল, যেহেতু মানবাধিকার, মানে যদি বিষয়টি এমনই হয় যে ভুলটি আসলেই ভুল, তাহলে দায়ীদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়া সম্ভব? অবশ্যই শুনে ব্যাপারটি উচ্চতর আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত একটি কাগজ দেখে রুল দিয়েছে। অবশ্যই আদালত এটা এক্সামিন করবেন। আমরা আমাদের সপক্ষে যতগুলি কাগজ আমাদের সপক্ষে হোক, আমাদের ডকুমেন্ট হোক, যা যা আছে সবকিছু আদালতে দাখিল করা হবে, আদালত পরে সিদ্ধান্ত নেবে। তবে দুদকে আসলে আদৌ ভুল হয়েছে কিনা বা কি মাত্রায় ভুল হয়েছে, এটা আমি রুলের কাগজ দেখলেই হয়তো আমরা বলতে পারবো, এবং আদালতকে আমরা জানাবো আদালতের নির্দিষ্ট সময়সীমার মধ্যে। আর যেই ব্যক্তি 3 বছর ধরে কারাদণ্ড ভোগ করছে বিনা অপরাধে, যদি আপনাদের যদির মধ্যে যেহেতু এখনো আছেন, আগামীকাল বুঝবেন, স্পষ্ট হবেন, যেই ব্যক্তি জাহালম নামের যে ব্যক্তি 3 বছর ধরে কারাগারে আছেন, তার প্রতিকার কি হবে? হ্যাঁ, এটা তো আসলে আমাদের ক্রিমিনাল লতে তো এটার এখন আদালত যেহেতু দিয়েছে, আদালত হয়তো নিশ্চয়ই একটা ডাইরেকশন দিবেন। কিন্তু যেখানে ব্যাংক কর্মকর্তা আইডেন্টিফাই করলেন, কারণ ব্যাংকটা কার, মিসঅ্যাপ্লিকেশনটা হচ্ছে ব্যাংকের টাকার, এবং 33টা মামলায়, এবং আমরা দুদক থেকে জানতে পেরেছি ব্যাংক কর্মকর্তার সাক্ষীতে ওনাকে আইডেন্টিফাই করেছেন। এখন ভুলটা কি ব্যাংক অফিসিয়ালসের, না দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তার, নাকি রং আপনার পার্সনকে আইডেন্টিফাই হলো? এখন এটা খুব ডিফিকাল্ট এই মুহূর্তে একটা কনক্লুশন আসা। আপনাদের কোনো প্রশ্ন আছে? না, আমার কোনো প্রশ্ন নাই দুদকের আইনজীবী। কিন্তু আসলে বিষয়টা কি এরকম, খুরশিদ আলম আছেন আমাদের সাথে? দুদকের আইনজীবীর বিষয় না এটা। আমার মনে হয় যে বিষয়টা এরকম ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে। দেখা যাবে যে এক আসামির বদলে আরেক লোককে ধরে নিয়ে
কারাগারে থেকেছে বিনা অপরাধে, এরকম বহু ঘটনা ঘটেছে। কিন্তু আমি এখানে মনে হয় যে একটা মানুষের যখন গ্রেফতার, ট্রায়াল, শাস্তি, এটা একটা লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যেও আমরা একটা ভুল লোককে ইয়ে করছি, আর এই লোকের মানে তার কোনো আইনজীবী ছিল কিনা, মানে এটা একটা পুরো বিষয়টা মনে হয় একটা আমি বিচার বিভাগের এটা দেখলাম 4 সপ্তাহ সময় দিয়েছে। এত লম্বা কেন? একটা লোক এমনিতে 3 বছর জেল খেটেছে, সে যদি নাই হয়ে থাকে তাকে ইমিডিয়েটলি আগে জেল থেকে মুক্ত করাটা দরকার। তারপরে আরেকটা তদন্ত হওয়া দরকার যে কি কারণে এরকম একটা নিরাপরাধ লোক এরকম একটা শাস্তি ভোগ করলেন। আমাদের না রুল টুল এগুলো আমরা শুনতে শুনতে খুবই হয়ে গেছি, মানে এগুলো খুব একটা কার্যকর কিছু না। এই বিষয়টি একটু নিশ্চয়ই জনাব মাহফুজুল্লাহ আসবো, আমি খুরশিদ আলম খানকে ছেড়ে দিতে চাই। জনাব খুরশিদ আলম খান, সাধারণত এরকম ভুল তো আগেও, যেটি শ্যামল দত্ত বলছিলেন, এটি একদমই নতুন, মানে প্রথম কোনো ঘটনা না, এরকমও ভুলের ঘটনা আগেও দেখা গেছে। সেক্ষেত্রে যে ব্যক্তি শিকার হন, ভুলের শিকার হন, তাদের প্রতিকারটা কি আসলে পান তারা কি কোনো ক্ষতিপূরণ পান কি আদৌ? হ্যাঁ, মানে শ্যামল দত্ত সাহেব ঠিকই বলেছেন, এই ধরনের ভুল আগেও হয়েছে, তবে খুব রেয়ার স্টকে রেয়ার, তবে হতেই পারে। তবে সেক্ষেত্রে আদালত ইচ্ছে করলে ওনাকে কম্পেনসেট করতে পারে, ডাইরেকশন দিতে পারে, কম্পেনসেট করতে পারে, আদালতের ক্ষমতা আছে। তবে আমাদের ফৌজদারি মামলায় দেখুন, একটা মামলা ট্রায়াল হওয়ার পরে আপনি অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না দোষী না নির্দোষ। দেখা যাচ্ছে হাইকোর্ট, ট্রায়াল কোর্ট পর্যন্ত সাজা হয়ে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে খালাস হয়ে যায়। তার আমাদের ক্রিমিনাল লতে এটা কম্পেনসেট করার কোনো স্কোপ নাই। তবে এই ক্ষেত্রে রং পারসন আইডেন্টিফিকেশন অবভিয়াসলি আদালত ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখবে, এবং আদালত হ্যাভ দ্য জুরিসডিকশন তাকে কম্পেনসেট করতে হলে কিভাবে করবে। জি নিশ্চয়ই। জনাব খুরশিদ আলম খান, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দিয়েছেন। ধন্যবাদ খুরশিদ আলম খান। জি জনাব, ঠিক জানেন না আমরা যেটি মামলাটা কোন স্টেজে পানিশমেন্টটা হয়েছে, এটা কি লোয়ার কোর্টে হয়েছে না হায়ার কোর্টে হয়েছে না এটা কি হয়েছে, আর ব্যাপারটা যদি 33টি মামলার যিনি আসামি, এবং খুরশিদ আলম খান সাহেব বলছেন যে ব্যাংক কর্মকর্তা তাকে আইডেন্টিফাইও করেছে যে এই সেই লোক। এখানে দুটো জিনিস হয় সাধারণত, একটি হচ্ছে যে অনেক সময় নিরপরাধ লোক হয়, আবার অনেক সময় আমাদের ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে টাকা নেন তারা এত চতুর, তারা দেখা যাবে বাসার কাজের লোক, অমুক আত্মীয়, গরিব লোক, এর নামে ব্যাংক ঋণ নিয়ে নেয়, নিজের নামে তো নিতে পারছে না, নিজে হয়তো ওই ব্যাংকের পরিচালক। এবং এই সমস্ত কারণে আপনি দেখবেন যে অনেক মানুষ নিজেরা ভিকটিম হয়ে যায়, কারণ তারা জানেও না যে তাদের নামে কিন্তু অলরেডি হয়ে গেছে এরকম কাণ্ড। কিন্তু মামলাটি হচ্ছে সালেকের নামে, আর যে ব্যক্তি কারাভোগ করছে তিনি জাহালম। জনাব মাহফুজুল্লাহ, শুনেন, আমি ইচ্ছাকৃতভাবে জনাব খুরশিদ আলম খানকে প্রশ্ন করিনি কেন জানেন? দুদকের ভূমিকা সম্পর্কে নানান ধরনের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। এই যে সর্বশেষ দুদকের চেয়ারম্যান চট্টগ্রামে প্রাইমারি স্কুলে গেলেন, শিক্ষককে দেখলেন এবং দেখার পরে বললেন চরম ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি না দুদকের চার্টারের মধ্যে এই কাজ আছে কিনা যে প্রাইমারি স্কুলের শিক্ষক উপস্থিত না অনুপস্থিত এটা দেখার দায়িত্ব। তো তাহলে তো শিক্ষা বিভাগ, তার যে পরিদর্শন বিভাগ, তারা কি কাজ করবে? এটা একটা প্রশ্ন। দুর্নীতি দমন কমিশনের একজন মহাপরিচালক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বলেছিলেন যে আসলে এটি তাদের মানে দুদক আইন অনুযায়ী এটি তাদের আওতাভুক্ত। তাহলে তো পুরো, কারণ কেন বলি সমস্যাটা কোন জায়গায় সেখানে আমি আসছি। সেটা হচ্ছে নির্বাচনের আগের দিন, এই যে সাধারণ নির্বাচনের আগের দিন একটি টেলিভিশন অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্রকাশ্যে অন রেকর্ড বলল যে আমার ডিপার্টমেন্টে পয়সা নেওয়া হয় ডিপার্টমেন্টাল ইমপ্রুভমেন্ট ফির নামে কোনো রিসিপ্ট ছাড়া। আমি নিশ্চিত যে দুদকের লোকজন এটা দেখেছে, ওই অনুষ্ঠান শুনেছে, তো করুক। দুদকের যদি সাহস থাকে ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিক। ওই শিক্ষকের ডিপার্টমেন্টে, তিনি পরিষ্কারভাবে ডিপার্টমেন্টে কথা বলেছেন, আপনি তো সেখানে যাচ্ছেন না। কারো মামলার ব্যাপারে দুদক অ্যাপিল করে জামিনের ব্যাপারে, যে জামিন দেওয়া যাবে না। আবার দেখলাম একজন রাজনৈতিক নেতা যিনি আগে মন্ত্রী ছিলেন, তার শাস্তি হয়েছে, দণ্ড হয়েছে, জেলে গেছেন, তিনি আদালত থেকে আবার জামিন পেয়েছেন। কই দুদক তো সেখানে কন্টেস্ট করলো না জামিনের বিরুদ্ধে। তো দুদক কিসের দুদক? কার দুদক? দুদক বলছে আপনার অভিযুক্ত হলে সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। অভিযুক্ত হলে সম্পদ বাজেয়াপ্ত করা যায় আদালতের অনুমতি সাপেক্ষে। যদি অভিযুক্ত পলাতক না, আর অভিযুক্ত হলেও আপনি আদালত শুনেন, এই আদালতের সময় এক প্রশ্ন তুললেন তো, আমি এখানে বহুদিন বলেছি আজকে আদালতকেও কিন্তু মানুষের মুখোমুখি দাঁড়াতে হবে। আজকে কালকে মামলা হলো, আদালত যদি বলে মেনে নেয় যে মাহফুজুল্লাহ একটা বল পেন চুরি করেছে এবং সেই মামলা আদালত অ্যাকসেপ্ট করে, তাহলে সেই আদালতের কোনো নৈতিক অধিকার নাই বিচার করবার। এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে আপনি বিচার করবেন না। যেমন সেদিন দেখলাম পুলিশ আদালত সব এক জায়গায়, সেদিন দেখলাম সিলেটের এক ভদ্রলোক, মানে আমি ভদ্রলোকই বলে থাকি, পঙ্গু, তাকে চালানোর। না, এটিও তো আমরা দেখেছি যে 11 মাসের শিশুর বিরুদ্ধে এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট হয়েছে। আমি বলছি যে দেশের মানুষ কোথায় যাবে আপনি আমাকে বলেন।
সর্বোচ্চ আদালতের রায় হয়েছে 1-11-র সময় যেসব ব্যবসায়ীদের, দুই দলের, আমি খুব মজার ব্যাপার, ব্যবসায়ী যেমন অন্যান্যদের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা ফেরত দেবে না সরকার। তো কেন কি তাহলে আপনি কোথায় নিয়ম মানবেন, কোথায় নিয়ম মানবেন না, কোথায় দুর্নীতি, কোথায় দুর্নীতি না, এইসব কথা বললে তো কালকে আমার নামে বলবে যে উনিও দুর্নীতি করেছেন। আমি জানি না, আমি তো সাধারণ ব্যক্তি, মানে প্রাইভেট নাগরিক, শ্যামলের নামে বলতে পারে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে সরাসরি, আমি তো ব্যক্তি নাগরিক, বলে দিল যে উনি দুর্নীতি। এগুলি হচ্ছে কি, এতে হয় কি আমি জানি না, এটা বললে সবাই বলবেন, মন্ত্রীরাও বলবেন যে প্রধানমন্ত্রী দেখবেন। এটা প্রধানমন্ত্রী দেখবার বিষয় তো না। যারা মন্ত্রিসভায় আছেন, যারা পলিসি মেকিংয়ে আছেন, দে মাস্ট বি মোর কনসিডারেট, মোর প্যাশনেট। এবং এটা কি একটা সাধারণ একটা লোক, সে আপনি অভিযুক্ত হয়ে যাবে, ব্যাংক ম্যানেজার আইডেন্টিফাই করবে, করলেই আদালতকে সেটা গ্রহণ করতে হবে। এগুলি যে শ্যামল একটা ব্যাখ্যা দিয়েছে যে অনেক সময় বাড়ির চাকর বাকর ওদের নামে নেওয়া হয়। শুনেন, অপরাধী কে, এটা আপনি তো আইনের ছাত্র, বিচারক যদি সত্যি বিবেকবান বিচারক হন তাহলে তিনি বুঝতে পারেন যে কে অপরাধটা করেছে। তারপরে তাদের হাত পা বাঁধা থাকে বলে অভিযোগ আমরা শুনেছি, সেজন্য করেন। আমি সেজন্য সিস্টেমটাই এরকম। হ্যাঁ, আমি এই জন্য দুদক নিয়ে খুব প্রিন্সিপালি আছে যে 100 অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নিরপরাধী জন্য আমি দুদক নিয়ে বেশি, আমি শেষ করে দিই, শেষ বাক্যটা বলেন, দুদক নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না এই কারণে যে আমার কাছে এগুলি খুব অর্থহীন মনে হয়। যতক্ষণ পর্যন্ত সমাজ না বদলাবে, যতক্ষণ পর্যন্ত খোল নলচে না বদলাবে, ততক্ষণ পর্যন্ত এগুলি চলতেই থাকবে এইভাবে। মানে বিস্তৃত একটি কথা হয়ে গেল। সমাজ বদলানোর সংগ্রাম এক সময় মাহফুজুল্লাহ ভাইরা করেছেন। শ্যামল, সমাজ বদলানো মানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা না, সমাজ বদলানোর অনেক রকমের রূপ আছে। আপনি জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সমাজ বদলেছে না, সেখানে কি এরকম ঘটনা ঘটে না? এরকম ঘটনা তো সমাজ বদল বলতে আমি বলছি যে এই সমস্ত জিনিসগুলি বদলাতে হবে। হ্যাঁ, সেটা ওই আপনি যেটা বলেছেন একটা বড় বিষয়, এটা অনেক বড় একটা ল্যান্ডস্কেপের বিষয় চলে যাচ্ছে যে হ্যাঁ, আমাদের যে সমাজটা এখন আছে তার মধ্যেই তো আমাদেরকে শুধরাতে হবে। এখন সব কিছু পাল্টে গেলে এমনিতেই পাল্টাবে, সেটা তো একটা আলাদা বিষয়। এই মুহূর্তে আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর মধ্যে আমাদের বেঁচে থেকে সংগ্রাম করে এই সংকটগুলোকে নিয়েই আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করতে হবে। শ্যামল, দুঃখটা হচ্ছে কি, সংগ্রামটা আমি আপনি করি না, সংগ্রামটা করে সাধারণ মানুষ যারা, আমি আপনি করি না এই কথাটা ঠিক না, আপনি হয়তো করেন না, বাট আমাদেরকে করতে হবে। এক একজনের সংগ্রাম এক এক রকম। না, আমি আপনি বলতেছি যে সমাজের যে স্তরে আমরা বিলং করি সেই স্তরে মানুষ কম সংগ্রাম করে। আমরা অবশ্য ওই স্তরে বিলং করি না, আপনি হয়তো বিলং করেন মজলুল ভাই, আমার স্তরটা একটু অন্যরকম। যাও, ঠিক আছে, আপনার স্তর আমার চেয়ে উঁচু, সেটা আমি আর আপনি বিষয় না এখানে, এটা যে অন্য বিষয়। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আমরা যে স্তরে বিলং করি সেই স্তরে মানুষদেরকে কম ভোগান্তি হয়। আমি একটু মানে বিষয়টা ব্যাখ্যা দিই, নাহলে ভুল বুঝবে লোকে। প্রথমত কথা হচ্ছে, আপনি বললেন যে আমি প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি কোনো প্রতিষ্ঠানে জড়িত না, আমিও আপনার মতো প্রাইভেট সিটিজেন, প্রাইভেট প্রতিষ্ঠানের সঙ্গে আপনিও প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে জড়িত। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, যেটি আমি বলার চেষ্টা করলাম, যে আমাদের আসলে এই সংকটের মধ্যে থেকেই এই সংকটগুলোর সমাধানের জন্য একটু একটু করে চেষ্টা করে যদি বদলানো যায়, কারণ দেশটা তো একদিনে এরকম হয় না, এটা লম্বা সময় ধরে আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা আসলে ধ্বংস করেছি। তার মধ্যে সুশাসন, আপনার মানুষের নাগরিক অধিকার, জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি তো আছেই। তো সেখান থেকে যদি আপনি বেরোতে চান, এটা ওই এক হচ্ছে যদি আপনি ওই যে সমাজ বদলানোর চেষ্টা করতে পারেন, রেভলিউশন সেটা করা, অথবা প্রকৃত প্রসেসের মধ্যে গিয়ে গিয়ে ধীরে ধীরে যদি আটকাই। সমাজের এই সংকটগুলো উন্নত দেশও আছে, অনুন্নত দেশও আছে, আবার আমাদের মতো দেশও আছে, সব দেশে আছে। এখন যে জায়গাটি দাঁড়িয়েছে, আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম যে দুর্নীতি, এটা আমাদের তো আমরা সবাই জানি। আমাদের দেশে যদি এই বিষয়টি নিয়ে আমরা খুব খুঁটিনাটি বিশ্লেষণ করি, ওই যে ঠক বাস্তে গা উজাড় বলে না, দেখবেন আমাদের প্রত্যেকেরই এরকম ঘটনা আছে, একদম প্রত্যেকের। আমি এটা একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারি, পাবেন না আপনি আসলে সেই জায়গাতে। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটু গা বেঁচিয়ে চলার চেষ্টা করি, একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করি, একটু নিজেকে কেমনে ফাঁকি দিয়ে কি করা যায় চেষ্টা করি। প্রত্যেকে আমরা স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তবে অনেক দেশের এমন সিস্টেম করে রেখেছে তাতে আপনি কিছুতেই উপায় নেই, কিন্তু আমাদের এখানে এমন সিস্টেম করে রেখেছে সব দিকেই উপায় আছে। দুটোর মধ্যে তফাৎ। এই যে মনে করেন যে প্রশ্নটি আমরা করলাম, যে এই যে লোকটি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে এর জন্য নিশ্চয়ই আদালত একটি দায় খুঁজে বের করবেন, এর জন্য কে দায়ী তাকে আগে পানিশমেন্ট দিতে হবে। এখানে ব্যাংক কর্মকর্তা যদি আইডেন্টিফাই করে, দেখা যাবে ব্যাংক কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে সব যোগ সাজসে একটা নিরীহ লোক চলে যায়। এটা আমরা ওই যে সম্প্রতি একটা বাংলা ছবি হয়েছে খুব পপুলার, আয়নাবাজি ছবি, আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ছবিটাতে, যে একজন লোকের বদলে আরেকজন লোক কিন্তু ঠিকই একই রকম চেহারার দোহাই দিয়ে ঠিকই কিন্তু সে
পানিশমেন্ট কেটে আসলো। তো এরকমই তো হচ্ছে এগুলো। আর বাংলাদেশে উনি বললেন যে খুব রেয়ার না, বহু লোক তো ভাড়ায় জেল কাটে, এরকমও শুনি আমরা, যে একজনের বদলে আরেকজন জেল কাটছে একই নাম পরিচয় দিয়েই, কিন্তু যে লোক আসলে অপরাধী সে জেলের বাইরে আছে। এগুলো হয়, এগুলো হ্যাঁ ভয়ঙ্কর বিষয় না এগুলো। আপনার যে সমস্ত অপরাধী আছে, খুব দুর্দশ অপরাধী, তারা সবাই বারডেম হসপিটালে গিয়ে দেখেন কি আরামায়েশে আছে, কিংবা বঙ্গবন্ধু মেডিকেলে দেখেন আরামায়েশে আছে। অনেক আবার নাকি রাত্রেবেলা বেরোতো এক সময়, যেগুলো শুনতাম আর কি। এগুলো শ্যামল বললো না যে আমি অসুবিধার মধ্যে আছি, উনি অসুবিধার মধ্যে আছে, মানে নিলাম। খালি একটা প্রশ্নের আপনি জবাব দেন, নিশ্চয়ই আপনার চোখে দেখেছেন ট্রাফিক পুলিশের হাতে একেবারে সূক্ষ্ম একটা কাঁটা থাকে, রিক্সা করলে রিক্সার টিউবটা, গরিব মানুষ রিক্সাওয়ালার টিউবটা উনি ছিদ্র করে দেয়। কোনো গাড়ির কোনো চাকা আজ পর্যন্ত ট্রাফিক পুলিশের সাহস হয়েছে ওটা দিয়ে ছিদ্র করে দেওয়া? কিন্তু মামলা করে দিচ্ছে তো ইদানিং, গাড়ি ধরে ধরে মামলা আর চাকা, মামলা হয় 200 টাকার, আপনি চাকা ফুটা করলে কত টাকা লাগে? এগুলি হচ্ছে শুনেন, এগুলি হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গিগত। আজকে সকালে আমার গাড়ি এই মামলা করেছে, ছিল এবং একটা মামলা দিয়ে দিয়েছে শ্যামল, মামলা করেছে, আমার গাড়িরও মামলা হয়েছে, কিন্তু আপনার গাড়ির চাকা কি ফুটা করে দিয়েছে? ওই রিকশাওয়ালা গরিব, সবার গাড়ি অনিয়ম করছে, এই বিষয়টি মনে হয় স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যে রিকশাওয়ালা গরিব বলে আপনি তার চাকা ফুটা করে দিতে পারছেন, কারণ তার মামলা করে খুব লাভ নেই হয়তো, এটাও একটা কারণ। কে বলছে আপনি তো রিকশা সিজ করে নিয়ে যান, রাস্তা থেকে নিয়ে যান না, এটা কোনো নতুন কোনো ঘটনা, রাস্তা ট্রাকে তুলে সব নিয়ে যান। তো গরিব মানুষের বাহনের, গরিব মানুষের চলাচলের ব্যবস্থা করবেন না, রিকশা তুলে দিবেন ঢাকাকে সুন্দর করার জন্য, এইগুলি আর্গুমেন্ট হতে পারে না কি আমার কাছে। এটা নিশ্চয়ই একটি ভালো পদ্ধতি থাকা উচিত, নিশ্চয়ই। আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা কথা বলবো যে ঐক্যফ্রন্টের দুজন নির্বাচিত সদস্য তারা শপথ নিতে চাইছেন, যদিও ঐক্যফ্রন্ট বলছিল যে তারা শপথ নেবে না। এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, এই খবরটি নিয়ে একটা বিরতি নিয়ে আসি, দর্শক থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এই পর্যায়ে কথা বলতে চাই, গণফোরাম থেকে নির্বাচিত দুজন তারা শপথ নিতে চাইছেন এবং সংসদে যেতে চান। এই বিষয়টি নিয়ে একটু আলোচনায় যেতে চাই যে আমরা তো দেখেছিলাম বিএনপি শুরুতেই বলেছে যে সংসদে যাবে না, শপথ নেবে না। ডক্টর কামাল হোসেন ইতিবাচক থাকলেও পরবর্তীতে স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত পাল্টে বলা হয়েছিল যে না, ঐক্যফ্রন্ট থেকে কেউ যাবে না। কিন্তু আজকেই আমরা শুনছি সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান তারা দুজনই শপথ নিতে আগ্রহী। জনাব মাহফুজুল্লাহ, মানে কি মনে হচ্ছে এখান থেকে? আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আপনারা যদি অসন্তুষ্ট না হন, মানে ডিবিসি যদি অসন্তুষ্ট না হয়, ওই সংক্রান্ত যেই রিপোর্ট, এই রিপোর্ট পড়ে আমার কিন্তু মানে শুনে আমার মনে হয় নাই যে তারা যেতে চান। তারা কি বলেছেন, জনগণ করেছে, জনগণের কথা বলা প্রয়োজন, হ্যাঁ, এইটা বিবেচনা। এবং সঙ্গে আবার ওইটাও তারা বলেছেন যে এইটা সিদ্ধান্ত, মোকাব্বির খান পরিষ্কারভাবে বলেছেন যে ইয়ের উপরে নির্ভর করবে আপনার। সেটা যেই দুটা জিনিস দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছে, এর একটা হলো মূলত আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য দিয়ে আমি শুনে আমার কাছে যেটা মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি কয়েকটি পত্রিকাতেও কিন্তু আজকে যদি সেটাই একদম কোট করে বলা হচ্ছে, সেটাও যদি দেখেন, আমার তো বাইরে যাওয়ার দরকার নাই। আমি এখানে যেটা শুনেছি, যেটা আপনি বললেন যে সংসদে যাওয়ার ব্যাপারে তারা ইতিবাচক, এইটা মানে তারা নেবেন, সিদ্ধান্ত নিয়েছেন, এইটা কিন্তু আমার এই খবর শুনে এটা মনে হয় না। আমার ভুল হতে পারে, শোনার মানে আপনি এই খবরটা ডিবিসিটা, আচ্ছা সেটা হতে পারে, এটা হলো যে তারা হয়তো চিন্তা ভাবনা করছেন এইটাই যে হ্যাঁ যাওয়া যেতে পারে। তো এটা তো একটা মানুষ নির্বাচিত হলে যাওয়া যেতে পারে, এই কথা বলতেই পারেন তারা যে হ্যাঁ আমরা মনে করি এরকম। কিন্তু একই সঙ্গে যদি ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত হয়ে থাকে যে তারা যাবেন না, এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত কার্যকর থাকলে আমি মনে করি না যে তারা যাবেন। এটা হচ্ছে আমার বক্তব্য, কি আমার ভুলও হতে পারে মানে উপলব্ধিতে, কিন্তু এই রিপোর্টটা শুনে আমার কাছে মনে হয় নাই যে সরাসরি তারা বলে দিয়েছেন তারা সংসদ অধিবেশনে যাবেন। এই যদি না যাই তাহলে যারা আমাকে নির্বাচিত করেছেন, মানে আমি তাদেরকে কোট করে বলছি, যারা তাদেরকে নির্বাচিত করেছেন তাদের জনমতের প্রতি অন্যায় হবে, অবিচার করা হবে। তো ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে শপথ না নেওয়াটা জনগণকে অসম্মান করা। এটি ওবায়দুল কাদের বলেছেন, কিন্তু মানে যারা শপথ নিতে চাইছেন তারা তাহলে আবার রিপ্লে করতে হবে কি কথাগুলি শোনার জন্য। ওবায়দুল কাদের যেমন বলেছেন শপথ না নেওয়াটা জনগণকে অসম্মান করা, তো আবার যখন আপনি দল বেঁধে যখন পদত্যাগ করেন সংসদ থেকে হাফওয়ে থ্রু, সেটা জনগণকে অসম্মান করা হয় না? কি মনে হচ্ছে যে এই দুজন তারা কি শপথ নেবার ব্যাপারে আগ্রহী মনে হচ্ছে নাকি অনাগ্রহী মনে হচ্ছে? আমি শুনেন, একজন মানুষের আগ্রহ অনাগ্রহ দুই রকম ভাবে পরিচালিত হয়।
ব্যক্তি হলে এক রকমের, আপনি যখন রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন তখন আরেক রকমের। একজন মানুষ যদি রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, তিনি তার রাজনৈতিক আনুগত্যটা প্রথম আসে, তারপরে আসে তার ব্যক্তি মানে অবস্থাটা। আর ব্যক্তিগতভাবে হলে ধরেন একজন লোক ইন্ডিপেন্ডেন্ট জয়লাভ করেছে, শপথ নিতেই পারেন, আসতেই পারেন। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা মানে শুরু থেকে এই পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে সেখান থেকে রাজনৈতিক প্রক্রিয়ার সিদ্ধান্তের বাইরে গেছেন, আমার খুব মনে পড়ে না। আমি জানি না হয়তো এরকম ঘটনা থেকে থাকতে পারে, কিন্তু আমার মনে পড়ে না এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আর কি। শ্যামল দত্ত, প্রথমত আমি আপনাকে বলি, কোট করছেন, কালকেই তারা গতকাল যখন একটা অনলাইনে এই খবরটা প্রথম আসলো যে গণফোরামের দুজন শপথ নিতে যাচ্ছেন, তখন আমি তখন অফিসে ছিলাম। অফিসে আমার যে কনসার্ন যে রিপোর্টার, তাকে বললাম যে এই বিষয়ে কথা বলার জন্য। তখন সে একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে দুজনের, যেটা আজকে পত্রিকা ছাপা হয়েছে। আপনারা কিন্তু একটা ফলো আপ রিপোর্ট করছেন, পত্রিকা অলরেডি আজকে ছাপা হয়ে গেছে যে এই দুজন শপথ নিচ্ছে, এবং তার প্রেক্ষিতে তাদেরকে ফোন করা হয়েছে। আমি এই যে এই মুহূর্তে আমার সামনে প্রথম আলো অনলাইনে এই নিউজটা আছে, এবং তারা বললেন যে তারা যাবেন। এই যে নিউজটি সামনে আছে, আগে বলেছিলেন গণফোরাম বলেছিল না। তো এখন এখানে একটা আমার সুলতান মাহমুদ মনসুরের ইন্টারভিউটা আমি আজকে পড়েছি, আমাদের কাগজে যেটি আমার রিপোর্টার নিয়ে সেটা। তিনি বলেছেন যে আমি কখনোই যাব না বলিনি, আর আমাদের গণফোরামের কখনোই সিদ্ধান্ত ছিল না যাব না, এরকম না, ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল। তো সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, তাহলে কি হবে? বলে যে ধানের শীষ নিয়ে নির্বাচন করলো, আমার দলের প্রতিনিধি হিসেবে আমি নির্বাচন করেছি, ইত্যাদি ইত্যাদি। মানে তার যুক্তিটি হচ্ছে তারা এখন সংসদে, তবে তিনি এটাও বলেছেন যে এখনো 90 দিন সময় আছে, এর মধ্যে যে কোনো এক সময় আমরা শপথ গ্রহণ করবো। আমরা যেটা পরবর্তী সময়ে আপনার এখানে আছে যে জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এখানে একটা রিফট দেখা যাচ্ছে যে গণফোরামের দুজনের শপথের ব্যাপারটা আপনি প্রথম দিনই খেয়াল করবেন, ডক্টর কামাল হোসেন যখন প্রথম মিটিংয়ে বলেছিলেন যে আমরা এই ব্যাপারে ইতিবাচক, কিন্তু পরের দিনই আবার ঐক্যফ্রন্টের মিটিংয়ে গিয়ে বলেন যে আমরা শপথ আপাতত নিচ্ছি না। এখন আজকে রাত্রে ডক্টর কামাল হোসেন আসবেন, যেটি গণফোরাম থেকে বলা হয়েছে। আজকে আমি দেখলাম যে কামাল হোসেন আসার পরে তারপর বসে তারা সিদ্ধান্ত নেবেন, বাট তাদের দুজনের ব্যক্তিগত মত হচ্ছে তারা সংসদে যাবেন। এটি হচ্ছে এই অবস্থায় আছে আপাতত। আর কি মনে হয়, মানে আমার মনে হচ্ছে তাদের দুজন যাবে, ব্যক্তিগত মতামত হচ্ছে তারা হয়তো যেতে চান, মানে যাবেন এত নির্দিষ্ট করে বোধহয় বলার এখনো সময় আসেনি, এক। আর দুই নম্বর হচ্ছে ওই যে কথা সুলতান মাহমুদ মনসুর বলেছেন যে আমি তো গণফোরামের, সেটা তার বক্তব্য না না, গণফোরাম যেহেতু রেজিস্টার্ড মানে নিবন্ধিত রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল জোটের সঙ্গে ছিল, সেখানে জোটের মার্কা ব্যবহার করতে পারবে, কিন্তু পরিচিতি পাবে সে। যেমন ধরেন রাশেদ খান মেনন, আপনার হাসানুল্লাহ কিনু, এরা তো নৌকা মার্কায় ভোট করেছিলেন, কিন্তু তারা কিন্তু ওই যে ওয়ার্কার্স পার্টির এমপি হিসেবে বিবেচিত দলের, যেহেতু তাদের নিবন্ধন আছে, এটা এক। আর দুই নম্বর হচ্ছে আমি যেটা মনে করি যে যদি তারা সিদ্ধান্ত নেন যে যারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবেন না, তাহলে হয়তো তারা সংসদে যাবে না। তাদের যদি সিদ্ধান্ত হয় যে তারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবেন বা জাতীয় ঐক্যফ্রন্ট এখন যে অবস্থা আছে এই অবস্থায় রাখবেন, তাহলে আমার কাছে মনে হয় তাদের যোগদানের সম্ভাবনাটা অনেক সীমিত। মানে আর বিএনপির যে সিদ্ধান্ত জানা যাচ্ছে, মানে তাদের না, বিএনপির সিদ্ধান্ত তো আলাদা, স্পষ্ট, বিএনপির ব্যাপারটা তো আলাদা, আলাদা, নিশ্চয়ই আলাদা। মানে সেটা জাতীয় ঐক্যফ্রন্টেরও সিদ্ধান্ত না যাওয়ার, কিন্তু আমি বলছি জাতীয় ঐক্যফ্রন্টের গণফোরাম যদি মনে করে যে তাদের দুজন এমপি সংসদে যাবে, তাহলে এই যে জাতীয় ঐক্যফ্রন্ট যেভাবে আছে সেটার মধ্যে সেই ইয়ের মধ্যে একতার মধ্যে এক ধরনের চিট ধরবে, এবং তখন হয়তো সম্ভবত গণফোরাম এই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়েও যেতে পারে। কারণ এই ধরনের সিদ্ধান্ত হলে তো একটা মেজর মানে রিফট অফ ইয়ে হবে, অপিনিয়ন হবে, এইটা আর কি। সেক্ষেত্রে আসলে শপথ নিলে সেটির মানে সেটি কি কতটা ইতিবাচক কতটা নেতিবাচক হবে, না নিলে কেমন হবে শ্যামল দত্ত? না নিলে আমার ধারণা যে নিলে না নিলে খুব বেশি পার্থক্য হবে না। কারণ আপনাকে বলি, ঐক্যফ্রন্টের অবস্থা অলরেডি এক ধরনের নড়বড়ে। কারণ আপনি ঐক্যফ্রন্ট নিয়ে বিএনপি ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে যে মন্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি, তাতে এক ধরনের একে অপরকে দোষারোপ করার ব্যাপারটাও দাঁড়িয়ে। সেদিন আমি মেজর হাফিজের ইন্টারভিউ দেখতাম যে ঐক্যফ্রন্টে আমাদের ভুল হয়েছে যাওয়াটা, কিন্তু বেগম জিয়া কিন্তু ঐক্যফ্রন্টকে গুরুত্ব দিতে বলছেন। এটি তিনি যখন আদালতে হাজিরা দিতে যাচ্ছেন তখন আইনজীবীদের এমনটি সেটা বলেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে দলের নেতাদের মধ্যে এই ধরনের চিন্তা আছে যে আমাদের ঐক্যফ্রন্ট আসলে
হয়তো বিএনপির মধ্যে একটা আত্মমূল্যায়ন বা আত্মবিশ্লেষণও আছে যে ঐক্যফ্রন্টের সাথে গিয়ে তাদের কি লাভ কি ক্ষতি হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি একটু আগে এই নিউজটার নিচে কিছু কমেন্ট দেখছিলাম, সেই কমেন্টের মধ্যে অনেকেই বলছে যে ডক্টর কামাল হোসেনের যে কাজ করতে চেয়েছিলেন সেটা হয়ে গেছে, যে বিএনপিকে ইলেকশনে নিয়ে গেছেন, কাজ শেষ, এখন আর প্রয়োজন নেই। আপনি দেখবেন এই ইয়ের পরে ঐক্যফ্রন্ট কিন্তু কার্যত এই গত 1 মাস প্রায় ইলেকশন হলো, মানে ইলেকশন নিয়ে তাদের যৌথ তেমন খুব একটা কর্মসূচি দেখাও যাচ্ছে না। আজকে সম্ভবত তাদের বোধহয় খুলনাতে যাওয়ার কথা এই ব্যাপারটা, এর আগে লালমনিরহাটে গিয়েছে একটা কাজ, কিন্তু সেই ডক্টর কামাল হোসেন চিকিৎসাধীন, আজকে আসার কথা তার। ফলে সব মিলিয়ে এটার এই জোটের ভবিষ্যৎ কি সেটা নিয়েও খুব একটা স্পষ্ট না, কারণ নির্বাচনের একটা পরবর্তী সময়ে তারা এখন একে অপরকে দায়ী করছেন, ইন্ডিভিজুয়ালি কথা বললে সেরকমই আমরা তাদের কাছ থেকে শুনি। ফলে এই ঐক্যের জায়গাটি কতখানি আগামীতে হবে, কারণ ঐক্যটা অনেকেই বলেছেন যে বিএনপির মধ্যেও অনেকেই বলছেন যে ঐক্য তাড়াতাড়ি ঐক্য করতে গিয়ে ভুল হয়ে গেছে, এমনকি ডক্টর কামাল হোসেনের যে বক্তব্য যে জামাতের ব্যাপারটা আমি জানতাম না, তাড়াহুড়ো করতে গিয়ে অনেক ভুল হয়ে গেছে ইত্যাদি। ফলে তাদের মধ্যে কিন্তু সন্দেহ অবিশ্বাস এগুলোর ব্যাপার আছে, এবং খুব আদর্শের দিক থেকে কিন্তু খুব শক্তিশালী কোনো জোট না কিন্তু এটা। কারণ এখানে যেমন ধরুন গত 10ই জানুয়ারি এই নির্বাচনের পরেই, 30শে ডিসেম্বর নির্বাচন, 10ই জানুয়ারি গণফোরাম বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবাসন দিবস পালন করছে, যেটার সঙ্গে আসলে বিএনপির রাজনীতির সঙ্গে আবার যাচ্ছে না। ফলে এখানে আদর্শের ঐক্য না এটা, কিন্তু এটা হয়তো নির্বাচনকে ঘিরে একটা ঐক্য হয়েছিল, যেটা বিরোধী দলগুলোর একটা নির্বাচন কেন্দ্রিক ঐক্য, যেটা একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণকে হয়তো ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা নিয়ে সেটি করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পরে গিয়ে আন্দোলনের জন্য এই ঐক্য কিনা থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু আমার একটা বড় সন্দেহ আছে, কারণ সেই ধরনের আন্দোলন করার মতো শক্তি কিন্তু একমাত্র এই জোটের মধ্যে বিএনপি ছাড়া বাকি দলগুলোর নেই, বাকি দলগুলোর কোনো সাংগঠনিক ভিত্তি নেই সারা বাংলাদেশ ব্যাপী। ফলে ডক্টর কামাল কিংবা নাগরিক ঐক্য কিংবা আপনার ওই যে কৃষক শ্রমিক জনতা লীগ, এই 3টে দলই তো এখানে, বাকি বলতে গেলে তার তেমন আর দল নেই, বাকিটা আছে আসলে বিএনপির মতো একটা বড় দল। ফলে এই জায়গাতে নির্বাচনকে সামনে নিয়ে যে যত প্রয়োজনীয় ছিল এই ধরনের একটি ঐক্য, নির্বাচনের পরে এই মুহূর্তে বিএনপির অন্য সাংগঠনিক এজেন্ডা আছে আমার ধারণা, তাদের দল পুনর্গঠন করা, দলকে সামনে নিয়ে আসা। সেক্ষেত্রে ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব বা কামাল হোসেনের নেতৃত্বে যে জোট হয়েছিল সেটি কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমার কিন্তু একটা বড় সন্দেহ আছে। একটা বিরতিতে যাই জনাব মাহফুজুল্লাহ, এই বিষয়টা নিয়ে শুনবো না, এরপর আলোচনার আর কিছু নাই তো, শ্যামল যা বলছে এরপরে দুটি জোটেই আমি মনে করি আদর্শিক জোট নয় এক, কারণ ওই জোটেরও যদি কথাবার্তা শুনে থাকেন, নেতারা একদিকে বলছেন আমরা তো আছি, জোট থেকে কি আমাদেরকে বের করে দেওয়া হয়েছে নাকি, বলা হচ্ছে যে আপনারা বিরোধী দলে বসেন, সরকারে বসার দরকার নাই। কাজে এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ জোটের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি, এটাই হলো আমার বক্তব্য। আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে যদি সুযোগ হয় একটু চায়ের দাওয়াত নিয়েও একটু কথা বলতে চাই, যে সেটিতে যাবেন না, এটিকে নেতিবাচক রাজনীতি বলেছেন ওবায়দুল কাদের। ফিরছি বিরতির পরে এবং তখন অনলাইনের খবরে নিশ্চয়ই আলোচনা করব। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিয়ে অনলাইনে সবশেষ কি খবর আছে। শুরুতেই bdnews24.com, ভুল আসামি কারাগারে ব্যাখ্যা চায় হাইকোর্ট, কথা বলেছে এই বিষয়টি নিয়ে। এসএসসি দেরি হলেও কেন্দ্রে ঢোকা যাবে, তবে আমরা যেটি জানি 30 মিনিট আগে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে, তবে যুক্তিসঙ্গত কারণ দেখালে দেরি করেও ঢোকা যাবে। আরেকটি খবরের দিকে দেখতে চাই, খালি একটা যোগ করি, এটা আপনি মানে ইয়েতেও আছে, মানে অন্যান্য পরীক্ষাও আছে। শুনেন, যে দেরি করে ঢুকবে যুক্তিসঙ্গত কারণ, তার পরীক্ষা আসারও কোনো প্রয়োজন নাই, পাস করারও কোনো প্রয়োজন নাই। সেই ছাত্রের কি 1 ঘন্টা পরে সে আসলো, যুক্তি দিল যে আমার পেটে ব্যথা হয়েছে, না যুক্তিসঙ্গত মনে হতে হবে। কারণ আপনার এখন যে নিয়মটা করেছে আধা ঘন্টা আগে ঢোকার, আধা ঘন্টার যদি কোনো কারণে 15 মিনিট আছে, নিয়ম আছে, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আধা ঘন্টা পরে যানজট তো আমরা জানি, সেরকম কোনো বিশেষ কারণ যদি দেখানো যায় তাহলে নিশ্চয়ই যে কোনো কারণেই তাকে এলাও করে দেওয়া হবে না, নিশ্চয়ই করলে তো তার ক্ষতি হবে, তার তো ক্ষতি হবে নিশ্চয়ই। গণভবনে চা চক্রে কূটনীতিকরা, মানে গণভবনে এই চা চক্রটা ধারাবাহিকভাবে চলছে। পরের পত্রিকায় চলে যেতে চাই, আমরা জানি 2রা ফেব্রুয়ারি, এই যে এটা একটা গার্ডেন পার্টি বলছেন ওবায়দুল কাদের, যেটা 2রা ফেব্রুয়ারি যেটি দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী, কিন্তু ঐক্যফ্রন্ট যাবে না বলে জানিয়ে দিচ্ছে বিএনপি ঐক্যফ্রন্ট। আমি খালি বেশি মন্তব্য করব না, কারণ ঝামেলা হইতে পারে, তো সেই জন্য ওবায়দুল কাদের কি বলেছেন, এটি একটি গার্ডেন পার্টি, এটা যদি সত্য হয়ে থাকে এই কমেন্টটা, তাহলে তো আমাদের প্রধানমন্ত্রী কি রানী, ওখানে গার্ডেন পার্টি হয় শুনেছি বিলেতে, এটা তো গার্ডেন পার্টি হওয়ার কথা না আর কি আমার সিস্টেমে। আর এই যে গার্ডেন পার্টির কি কোনো বিশেষ সংজ্ঞা আছে, মানে গার্ডেনে পার্টি হলে কি গার্ডেন পার্টি বলা যায় না? ডিপ্লোম্যাটিক কি আছে এগুলি কতগুলি, শুনেন
অনেক জিনিসের অনেক ইমপ্লিকেশনস আছে, এটা কোনো ইয়ে নাই। যেমন এই যে একদিন বলছিলাম আমি আপনাকে এখানে যে সুনামি বিজয় বলছে অনেকে, তো সুনামির তো আবার একটা নেগেটিভ কনোটেশনও আছে, আমি সেই অর্থে বলছি এক। আর ওবায়দুল কাদের সাহেব এই যে সংলাপ, চা চক্র, গার্ডেন পার্টি, কন্টিনিউয়াসলি দেখছি যে এর আইডেন্টিফিকেশনটা চেঞ্জ হচ্ছে, এই আর কি। যাই হোক, গার্ডেন পার্টি হোক আর যাই হোক, আমার কথা প্রধানমন্ত্রী, আমি কিন্তু কার্ডের মধ্যে গার্ডেন পার্টি দেখিনি। কার্ডে লেখা আছে শুভেচ্ছা ওবায়দুল কাদের বলছে, আমি তো শুভেচ্ছা বিনিময় এবং চা চক্র। এখন সেটাতে সারা দেয়া না দেয়া প্রত্যেকটি দলের নিজস্ব। ওবায়দুল কাদের কিন্তু এটিও বলছেন সেখানে গেলে কথা বলার সুযোগ তো থাকবেই, কোনো হ্যাঁ, যে কোনো জায়গায় গেলে দুজন রাজনীতিবিদ যখন একসাথে হন আর মাননীয় প্রধানমন্ত্রীর মতো জায়গা থেকে যখন আমন্ত্রণ জানানো হয়, অবভিয়াসলি সেখানে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, যে কোনো কথা হতে পারে। আমাদের হয়েছে তো গতবারের সংলাপে আমরা দেখলাম সংলাপের বাইরেও তো নানা বিষয়ে আলোচনা এসছে, কারো বাড়ির সমস্যা, কারো জমির সমস্যা ইত্যাদি নিয়েও তো আলোচনা হয়েছে। সুতরাং এই জায়গায় গেলে তো এরকম বিষয় আলোচনা আসতে পারে। সমাধানের কোনো সম্ভাবনা নাই, যেহেতু কথা বলার সুযোগ আছে। এইটি সমাধানের মনে হয় না, এটি সমাধানের কিছু বিষয় তো উঠতেই পারে। এত আমদাওয়াত, এত ব্যাপক জমায়েতের মধ্যে আসলে হ্যাঁ, ওই যে শুভেচ্ছা একটা হাই হ্যালো বা আমার একটা সমস্যা আছে, তখন হয়তো বলা হবে যে আপনি আমার দপ্তরে জানিয়ে দিয়েন বা আমার প্রাইভেট সেক্রেটারিকে বলে দেন, বা প্রাইভেট সেক্রেটারি বলে যে নোট রেখান, এই এর বেশি সমাধান খুব একটা হয় বলে আমার মনে হয় না। আমরা তাকিয়ে থাকবো 2 ফেব্রুয়ারি আসলে কি হয়। অসংখ্য ধন্যবাদ জনাব মাহফুজুল্লাহ শ্যামল দত্ত। শেষ করছি আজকে সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।